যে মেন মহিলাটা অনেক আমার মারধর করেছে। তোর মা নিয়ে আসছে তোর 500 টাকার জন্য, তোর এখানে দিয়েছে, বিক্রি করছে বা তোর দিয়েছে, এই টাকাটা আমি পাবো কই? তোর মার যে 500 টাকা দিছে এটা আমার কই পাবো? অনেক আগের কথা। অনেক পিটানোর পরে ওখানে আমি অনেক কান্নাকাটি করি আল্লাহর কাছে, কই আল্লাহ কেন এই দুনিয়ার আমার দিছিলাম, যে আমার জীবনে আমার যে মা আমার দুনিয়ার উপর আনছে সেই মাই আমার সাথে এমনটা করলো। ভাই আমি যে কোনো সময় সুসাইড করব, আপনি আমার বাচ্চাটারে একটু নিয়ে যান, নিয়ে যে ওর একটা সুন্দর জীবন দিয়ে দেন, আমি আর কিচ্ছু চাই না। শুধু আমি আমার বাচ্চাটার একটু ভালো দেখতে চাই, আমার মতো কষ্ট পাক এটা আমি চাই না। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 155তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো যশোরের মেয়ে নিপার জীবনের বাস্তব গল্প। নিপার জীবনের গল্পটা কেমন হতে পারে অনুষ্ঠানের শুরুতেই হয়তো আপনারা কিছুটা ধারণা করতে পেরেছেন। এই গল্প নিয়ে আমি কিছুই বলবো না, কারণ আমার যদি সাধ্য থাকতো, সামর্থ্য থাকতো, আমি নিপাকে আমার পাশে বসে আজকের এই গল্পটা আপনাদেরকে শোনাতাম। যেহেতু আমি বিদেশে আছি, আমার জন্য এটা সম্ভব হচ্ছে না, যার জন্য গল্পটা বরাবর মতো আমিই শুরু করব এবং গল্পের অর্ধেক থেকে নিপা নিজের মুখে আপনাদেরকে বলে শোনাবে। ব্যক্তিগতভাবে আমি আমার সাবস্ক্রাইবারদের, ব্যক্তিগতভাবে আমি আমার বন্ধুদেরকে আজকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি যে আপনি নিপার জীবনের গল্পটা মিস করবেন না। জীবনের গল্প অনুষ্ঠানে মাঝে মাঝে এমন কিছু গল্প পেয়ে যায় যেটা রাতের বেলায় ঘুমাতে দেয় না, যেমনটা হচ্ছে আজকে নিপার গল্পটা। রিকোয়েস্ট করবো বন্ধুগণ, নিপা যেহেতু ফোনে কথাগুলো বলবে, হয়তো নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে, তারপরেও গল্পটা সবাই কন্টিনিউ করবেন। তাহলে চলেন সবাই মিলে শুনে আসি নিপার জীবনের কলিজা কাঁপানো বাস্তব গল্প। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম নিপা আক্তার, আমার বাড়ি যশোর জেলা। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার 6টা বোন সহ 2টা ভাই। আমরা টোটাল 7 বোন 2 ভাই। এত বড় পরিবার আমাদের এলাকাতে আর একটাও নেই। আমাদের পরিবারটা একটা নিম্নবিত্ত পরিবার। আমার বাবা একজন চায়ের দোকানদার। অত্র এলাকাতে আমার বাবার ছোট্ট একটা চায়ের দোকান আছে। এই চায়ের দোকান থেকে চা বিক্রি করে বাবা যে টাকা উপার্জন করে, সে টাকা দিয়ে আমাদের ভাই বোনের মুখের একবেলার খাবারই হয় না। খুব কষ্ট করে ছোটোবেলা থেকে আমাদের দিনগুলো কাটে। পড়াশোনা আর কাপড় চোপড়ের কথা তো বাদই দিলাম। এইভাবে দিনগুলো সামনের দিকে কাটতে কাটতে আমার বড় কয়েকটা বোন থাকে। আমার ওই বোনগুলোকে আমার মা যে কোথায় নিয়ে যায় এটা আমি জানি না। আমার আমার বয়সটা যখন প্রায় 12 বৎসরের মতো হয়, 10 থেকে 12 বৎসর, তখন আমার মা আমাকে একদিন বলতেছে যে তুই খুব সুন্দর করে সাজুগুজু কর। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমার মা আমাকে কেন এত সাজার কথা বলতেছে। আমি কিন্তু অত বেশি ফর্সা ছিলাম না, কিন্তু আমার মুখের ভিতরে প্রচণ্ড মায়া ছিল এবং আমার স্বাস্থ্য অনেক ভালো ছিল। আমি দেখতে অনেক মোটামুটি অনেক মায়াবী ছিলাম, লম্বাও ছিলাম। তো আমার মা আমাকে বলতেছে অনেক সুন্দর করে সাজুগুজু কর। তো আমাদের ঘরে তো আসলে ভালো কোনো কাপড় চোপড় নেই, আমি সাজলে হচ্ছে কাপড় পাবো কোথায়? কিন্তু আমার মা সেদিন আমাকে অনেক ভালো একজোড়া কাপড় দিল, এক সেট কাপড় দিল। আমি তখন এটা দেখার পরে অবাক হয়ে গেলাম। আমি চিন্তা করতেছি, আমার মনে হয় না যে আজকে প্রায় মায়ের গর্ভ থেকে 10 থেকে 12 বছরের মতো হয়েছে, এত বড় হয়েছে, কিন্তু মা কখনো আমাকে ভালো কোনো কাপড় কিনে দেয় নাই। মা যখন আমাকে এক ড্রেস কাপড় দিল, কাপড়টা পাওয়ার পরে আমি তখন কাপড়টা বুকে জড়িয়ে ধরে কাপড়ের মধ্যে কয়েকটা চুমু দিলাম। আমার তখন খুব ভালো লাগলো। অ্যান্ড আমি তখন সাথে সাথে গোসল করে এসে জামাটা পরলাম। জামাটা যদিও অনেক ফিটিং ছিল, খুবই ফিটিং ছিল, পরতে আমার কেমন জানি লজ্জা লাগতেছিল। একটা পর্যায়ে আমার মা একটা বোরকা দেয়। আমার মা বলে যে বোরকাটা পর। আমি তখন বলি যে মা বোরকা কেন পরবো? আমার মা বলে বোরকা পর। এরপর আমি বোরকা পরি। অ্যান্ড বোরকা পরার পরে তখন আমার মা আমাকে নিয়ে
গ্রাম থেকে বের হয়। গ্রাম থেকে বের হওয়ার পরে আমার মা আমাকে একটা জায়গায় নিয়ে যায়, একটা বাড়িতে নিয়ে যায়। মানে বাড়িটা ছিল এরকম যে একটা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের 3-4টা রুম ছিল। আর আমি যাওয়ার পরে একটা ভদ্র মহিলাকে দেখতে পাই এবং অনেকগুলো মানুষ ওখানে আছে। আমি প্রথমত বুঝতে পারি না যে আমার মা আমাকে এখানে কেন নিয়ে আসছে। তো থাকার পরে প্রায় আধা ঘন্টার মতো মা থাকে, ওই আন্টিটার সাথে মা কথা বলে। মা কথাবার্তা বলার পরে একটা পর্যায়ে মা এখান থেকে চলে যায়। মা যখন চলে যায় ওই আন্টিটা তখন আমাকে বলতেছে যে বোরকা খোল। আমি তখন বোরকা খুলি, খোলার পরে আমাকে বলতেছে তোর ড্রেসটা তো অনেক সুন্দর, অন্য কিছু যাই হোক তুই যদিও অনেক ফর্সা না কিন্তু তোর গায়ে ভালো মাংস আছে। আমি জানি না, পেটে তো খাবার নাই, তারপরও শরীরের মাংসটা আল্লাহ কেন দিয়েছে। এরপরে একটা পর্যায়ে উনি আমাকে বলতেছে তুই ওই রুমের ভিতরে যা। আমি তখন বলতেছি যে আন্টি কেন রুমে যাব? পরে বলতেছে রুমে যাইতে বলছি, রুমে যা। তো আমি মনে করছিলাম যে হয়তো আমাকে খাবার দাবার দিবে, যেহেতু আমরা অনেক দূর জার্নি করে আসছি, হয়তো আমাদেরকে খাবার দাবার দিবে, এজন্য পরে আমি ওই রুমের মধ্যে যাই। রুমের মধ্যে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই হচ্ছে একটা ভদ্রলোক হচ্ছে আমার রুমের ভিতরে ঢোকার পরে উনি তখন ঘরের দরজা লাগাই দেয়। আমি তখন চিন্তা করতেছিলাম যে কী ব্যাপার, উনি হয়তো এই ঘরের মালিক বা ওই আন্টির হাজব্যান্ড হতে পারে। আমি তখন বলতেছিলাম যে আঙ্কেল আপনি আমার রুমে কেন আসছেন? পরে বলতেছে আঙ্কেল মানে কে তোর আঙ্কেল? আমি বললাম যে কেন, আপনি আমার আঙ্কেল না, আপনি আন্টির হাজব্যান্ড না? পরে বলে না আমি ওই কোনো আন্টির হাজব্যান্ড না। আমি তখন বললাম যে মানে আপনি তাহলে আমার এখানে কেন আসছেন? এটা বলার পর উনি বলে যে কেন আসছি এটা একটু পরেই বুঝতে পারবি। তো কোনো কিছু না বোঝার আগে উনি তখন হঠাৎ করে মানে আমার উপর একদম ঝাঁপিয়ে পড়ে। আমার উপর যখন ঝাঁপিয়ে পড়ে আমি তো আসলে 10-12 বছরের একটা মেয়ে, মোটামুটি বুঝি যে আমার সাথে কি হবে। আমি তখন প্রচণ্ড পরিমাণ চিল্লাচিল্লি করি, মানে এত বেশি চিল্লাই, উনি অনেক চেষ্টা করে আমার সাথে কিছু করার জন্য কিন্তু উনি করতে পারে না। একটা পর্যায়ে উনি তখন বাসা থেকে বেরিয়ে যায়। বের হয়ে আমার ওই আন্টিটাকে কী জানি কি বলে, আন্টিটা ঘরে এসে আমাকে প্রচুর পরিমাণ মারে, আমার গায়ে খুব হাত তোলে। আমাকে বলতেছে যে তোর মাকে 500 টাকা দিছি, আমার ওই 500 টাকা এখন কে দিবে? আমি তখন বলি যে আমার মাকে 500 টাকা কেন দিয়েছেন? এরপরে উনি আমাকে যেটা বলে এটা বলার মতো ভাষা আমার নাই। আমি তখন বুঝতে পারি যে নতুন জামা পরে আমার মা আমাকে বিক্রি করতে নিয়ে আসছে, মা আমাকে বিক্রি করে দিল। আমি তখন খুব কান্না করি, এমন কান্না করে আমি খাওয়া দাওয়া করি না, ঘুমাই না। আমাকে উনি মানে রাতের বেলায় আরও 2জন লোক আমার রুমে দেয়, কিন্তু আমি কোনো লোকে আমি আমার রুমে আসতে দিই না। আমার রুমে আসলে ওদেরকে খামচি দেয়, কামড় দেয়। আর আমার বয়সটা তো অনেক কম, সুতরাং এত কম বয়সী মেয়ের সাথে তো কোনো কিছু হয় না। একটা পর্যায়ে তখন তারা মানে সিদ্ধান্ত নিল যে মানে আমাকে খুব মারে। আমার ওই আন্টিটা তখন রাতের বেলায় এসে আমাকে প্রচণ্ড রকম মারে, এত পরিমাণ মারে যে আমি বলে বোঝাতে পারবো না। আমার শরীরের একেবারে রক্ত বের করে ফেলে। আমি তখন কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলি যে আল্লাহ, মানুষের যদি বানাবে তবে গরিব কেন বানালে? আমাকে কেন এতটা গরিব বানালে যে অর্থের অভাবে আজ আমার মা আমাকে এই 10-12 বছর বয়সে প্রতিতালয়ে বিক্রি করে দিল। আল্লাহ, এই জীবনটা তুমি কেন দিলা? কান্নাকাটি করতে করতে একটা সময় শুনতে পাই দূর থেকে যেন মুয়াজ্জিন ফজরের আজান দিচ্ছে। ফজরের আজানটা যখন দিচ্ছে তখন আমি আস্তে ঘরের দরজাটা খুলি। ঘরের দরজা খুলে দেখি যে বাইরে কেউ নাই। আমি তখন আস্তে আস্তে ওখান থেকে বের হয়ে দরজাটা খুলে কোনোরকম আমি ওই বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরিয়ে আমি তখন দৌড়াতে থাকি। আমার খুব মনে আছে সূর্য উঠছে আর আমি দৌড়াচ্ছি, দৌড়াতে অনেক দূর পর্যন্ত দৌড়াই। রাস্তার পাশে অনেক মানুষ থাকে, গ্রামে তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কী ব্যাপারে মেয়েটা দৌড়াইতেছে কেন, মেয়েটা কোত্থেকে আসছে, মানে অনেক কিছু আমাকে প্রশ্ন করে। বাট আমি কোনো কথা বলি না, আমি আমার জানটা নিয়ে খালি দৌড়াইতে থাকি। দৌড়াইতে অনেক পরে আমি একটা ছোট্ট বাজার পাই। বাজারে যাওয়ার পর ওই বাজারে একটা দোকান ছিল। দোকানদার তখন পরোটা বানাচ্ছিল। ওনাকে বললাম যে কাকা আমাকে একটা পরোটা দেন, আমার খুব খিদা লাগছে। লোকটা অনেক ভালো ছিল, আমাকে পরোটা সবজি খেতে দিল। আমি তখন পেট ভরে পরোটা সবজি খেলাম। আমার হাতে তো কোনো টাকা নাই। আমি ওনাকে বলতেছিলাম যে আমাকে বলতেছে যে তুই কোত্থেকে আসছিস? আমি বলতেছি যে আমি একটা বিপদে পড়ে আসছি, আমার একটা লোক আসবে। আমি মানে ওনাকে আর ট্রু কোনো কিছু বলি না, যে আবার বললে না কী হয়, উনি আমাকে আটকায় ফেলে। কারণ আমি চিন্তা করি যে আমাকে যশোর থেকে কোথাও চলে যেতে হবে, কারণ যশোর যদি থাকি তাহলে আমার মা আমাকে আবারও জোর করে এখানেই দিয়ে দিবে। তো এই ভয়ে আমি তখন করি কি যে ওখানে মানে তখন হচ্ছে আমি কিন্তু আসলে জানি না যে মানে এখান থেকে ঢাকার বাস ছাড়ে। তো দেখলাম যে মানে ওইখান থেকে বলতেছে যে মানে ঢাকা ওরকম করে ঢাকাটা কী করতেছে। তো মানে ঢাকাটা কী করতেছে, বাট বাসটা অনেক ছোট। আমি তখন ওই মানে কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম যে এই ছোট বাসকে ঢাকায় যাবে? পরের বেলা এটা ঢাকায় যাবে না, স্টেশনে গিয়ে মানে ঢাকার যাত্রী ওইখান থেকে ঢাকার যাত্রী নিবে। এরপর আমি ওই ছোটো বাসে উঠে যাই, আমার কাছে কিন্তু কোনো ভাড়া নাই। বাসটা তখন আমাকে হচ্ছে মানে আমাদের যশোর শহরে নিয়ে আসে। যশোর শহরে আসার পরে আমি তখন ওইখানে নামার পরে আমার মাঝে প্রচুর পরিমাণ ভয় কাজ করে। মানে ভয় বলতে আমার কাছে মনে হয় এই বুঝি আমার মা এসে আমাকে ধরে ফেললো, এই বুঝি আমার মা আমাকে নিয়ে চলে গেল। এই ভয়গুলো আমার মাঝে খুব বেশি কাজ করে। আমার বুকটা তখন ধরপড় করে কাঁপতে থাকে। ছোট্ট একটা মানুষ, শরীরে তেমন কোনো ভালো কাপড়ও নাই, পেটেও অনেক রকম খিদা, হাতেও কোনো টাকা নাই। একটা পর্যায়ে কোনো কিছু না বুঝে আমি তখন
বাসে উঠে গেলাম। বাসে উঠে যাওয়ার পরে বাসও স্টার্ট দিল। বাসটা যখন যাচ্ছে অনেক দূর যাওয়ার পরে তখন কন্ট্রাক্টর আমার কাছে ভাড়ার জন্য আসছে, আমাকে বলতেছে ভাড়া দাও। আমি তখন বলতেছি যে আমার কাছে তো কোনো ভাড়া নাই। উনি বলে কেন, ভাড়া না থাকলে বাসে উঠছো কেন? আমি তখন বলতেছিলাম যে আমি বলতেছিলাম যে দেখেন আমি একটা বিপদে পড়ছি। আমি ওনাকে একটু বানায় বলি যে আমার ঢাকাতে খুব বিপদ, আমার যেতে হবে। তখন কন্ট্রাক্টর যখন আমাকে বাস থেকে নামাই দিচ্ছিল তখন অন্য অন্য যাত্রীগুলো চিল্লাচিল্লি করতেছিল, বলতেছিল যে বাস তো একেবারেই ফাঁকা, বাস তো একেবারে খালি, তাহলে মেয়েটা যদি যায় তাহলে তোর প্রবলেম কি? আর যদি বাস পুরে যায়, বাসে যদি অনেক যাত্রী ওঠে, ওখানকার অনেকগুলো লোক বলতেছে আমরা 10 টাকা করে দিয়ে হলো মেয়ের ভাড়াটা মিটিয়ে দিব। এরপরে কন্ট্রাক্টর আমাকে নামায় না। তারপর আমি সেম বাসে করে ঢাকাতে চলে আসি। কিন্তু ঢাকা তো অনিশ্চিত একটা শহর, আমি তো এই শহরের রাস্তাঘাট মানুষ কোনো কিছুই চিনি না। আমি তখন ওখানে একটা মসজিদের সামনে আমাকে বাস থেকে নামাই দেয়। যখন নামাই দেয় আমার পেটে এত পরিমাণ খিদা, আমার পায়েও কিন্তু জুতা নাই। আমি এত লজ্জা পাইতেছি, সবাই আমার দিকে কেমন কেমন করে জানে তাকাচ্ছে, পায়ে জুতা নাই, শরীরে ভালো কোনো কাপড় নাই। বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব। আমি তখন আল্লাহকে ডাকতেছিলাম আর বলতেছিলাম যে আল্লাহ তুমি একটা উপায় বুদ্ধি বের করে দাও, কেমন করে জানে মানুষ আমার দিকে তাকাচ্ছে। একটা পর্যায়ে একটা হুজুর টাইপের একটা লোক, ওনার দাড়ি আছে, যথেষ্ট ইসলামিক মাইন্ডের একটা লোক মনে হচ্ছিল, উনি আমার সামনে দিয়ে যাচ্ছে। যাওয়ার পর উনি আমার দিকে তাকিয়ে বলতেছে, আমাকে প্রথমে সালাম দিল। সালাম দেওয়ার পর আমি তখন উত্তর দিলাম। আমাকে বলতেছে যে মা তুমি কোথায় যাবা, এটা আমাকে জিজ্ঞেস করে। আমি তখন বললাম যে আমি তো আসলে এখানে খুব বিপদে পড়ে আসছি, আমি গ্রাম থেকে আসছি, আমি আসলে কোথায় যাব জানি না, ঢাকাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই। তখন এই ভদ্রলোকটা আমাকে বলতেছে যে ঢাকাতে তোমার কোনো আত্মীয় স্বজন নাই, তুমি জানো না এটা কত খারাপ একটা শহর, এই শহরে তুমি কোথায় যাবা? আমি তখন বলি আপনি কি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিবেন? তখন উনি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব। এরপর উনি আমাকে ওনার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে দেন আমি ওনার বাসায় থাকতেছি। তো আমি প্রথম রাত্রে ছিলাম, আমাকে একটা ভালো রুম দিল এবং খাওয়া দাওয়া করালো, আমি রুমে থাকলাম। পরের দিন সকালবেলা উনি তখন বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আমি তখন ঘরে বসে বসে কান্না করতেছি, প্রচণ্ড রকম কান্না করতেছি। একটা পর্যায়ে একটা মহিলা রুমের মধ্যে আসে, আমাকে বলতেছে যে তুমি কান্না করতেছো কেন, তুমি কোত্থেকে আসছো? আমি তখন বলি যে আমার বাড়ি যশোরে, আমি খুব গরিব মানুষ, আমার মা আমাকে এরকম করে এক জায়গায় বিক্রি করে দিছে, ওইখান থেকে আমি পালাই আসছি। আমি মহিলাটার কাছে সব সত্য কথা বলি। বলার পরে মহিলাটা আমাকে বলতেছে হাই রে, যার কপাল পড়ে তার কপাল সব দিক থেকেই পড়ে। আমি তখন বলতেছিলাম যে আন্টি কেন? পরে বলতেছে ওইখান থেকে বাইচা যার হাতে আসছো সে কি ভালো মানুষ? আমি তখন বলতেছিলাম যে ভালো মানুষ না পরে বলতেছে ওরে, আমি বললাম যে উনি এত সুন্দর দাড়ি টুপি পাঞ্জাবি পরে একটা মানুষ ভালো না? তখন উনি আমাকে বলতেছে যে দাঁড়িয়ে আর টুপি থাকলে কি মানুষ ভালো হয়? এই লোকটা মোটেও ভালো না, ও তোমাকে বিক্রি করে দিবে। আমি তখন বলি যে কি বলেন, বিক্রি করে দিবে? বলে হ্যাঁ বিক্রি করে দিবে। আমার তখন প্রচণ্ড রকম কষ্ট হইতেছিল, চোখের পানিগুলো তখন টলমল করতেছিল। উনি আমাকে বলে যে এখনও ভালো আছে, এখান থেকে চলে যাও। এটা বলার পরে আমি তখন যখনই ঘরের দরজায় গেলাম আমি দেখতে পাই ওই ভদ্রলোকটা তখন আবারও কোত্থেকে জেনে আসছে, হুজুর টাইপের লোকটা। উনি এসে আমার হাত চেপা ধরে বলতেছে কই যাও? আমি বললাম যে আমি এখান থেকে চলে যাব, আমি আমার একটা আত্মীয়র বাসাতে গিয়ে উঠবো, এটা বলি। পরে উনি আমাকে বলতেছে যে তুমি না বলছিলে যে ঢাকাতে তোমার কোনো আত্মীয় নাই? আমি বললাম হ্যাঁ বলেছিলাম ঢাকাতে কোনো আত্মীয় নাই, কিন্তু এখন একটা আত্মীয়র ঠিকানা আমি পাইছি, ওখানে যাব। এটা বলার পর উনি তখন ওনার ওয়াইফ যিনি এই রুমে যিনি আমাকে যাইতে বলছে ওনাকে খুব জোরে একটা থাপ্পড় মারে। আন্টিটাকে থাপ্পড় মারে, তখন আমাকে ঘরের ভিতর নিয়ে আসে। ঘরের ভিতর নিয়ে উনি তখন আমাকে ওখানে আটকে রাখে। প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট পর দুইটা লোক আসে। দুইটা লোক আমাকে কি করে বলে যে আমাকে বলে যে তোমাকে একটা গার্মেন্টসে চাকরি দেবো, গার্মেন্টসে চাকরির কথা বলে। আমি তখন বলি যে গার্মেন্টসে আপনাকে কেন চাকরি দিবেন? আমি কিন্তু জানি যে আমাকে খারাপ কাজ করাবে, যেহেতু ওই পাশের আন্টিটা আমাকে বলিয়ে দিছে। কোনো কিছু বুঝে ওঠার আগে ওরা তখন আমাকে একটা মাইক্রোবাসে উঠাই ফেলে। একটা মাইক্রোবাসে উঠে আমাকে তখন একটা বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার মাইক্রোবাসের দুই পাশে ওরা বসে, আমি নাড়াচাড়াও করতে পারি, আমার হাত ধরে রাখে। এরপর একটা বাড়ির ভিতরে আমাকে নিয়ে যায়। ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমি ওখানে বাড়িতে যখন ঢুকে আমি দেখতে পাই যে আরও 3-4টা মেয়ে ওখানে আছে। আমাকে তখন ওখানে দেয়। আমি তখন বলতেছিলাম যে আমাকে এখানে কেন ধরে নিয়ে আসছেন, আমি কি করব, আমার দোষটা কোথায়? পরে বলতেছে যে কি করবি, তোরে আমরা টাকা দিয়ে কিনে আনছি। আমার তখন এত কষ্ট লাগতেছে, আমি চিন্তা করতেছি এই দুনিয়াটা কি আমার জন্য নরক হয়ে গেল, আমি কি এই দুনিয়াতে শান্তি পাবো না? চোখের পানিগুলো তখন টলমল করতেছিল, মনের অজান্তে আমার বুকটা ভিজে যাচ্ছিল। কান্না করতে করতে তখন ওখানেও একটা আন্টি থাকে। আমি আন্টিটাকে বলতেছি যে আন্টি, আমি তখন ওই বাকি মেয়েগুলোর সাথেও কথা বলি, তারা সবাই একটা কথাই বলে যে কাউকে চাকরির কথা বলে, কাউকে পড়াশোনা করানোর কথা বলে, এক একজনকে এক একভাবে বিভিন্ন গ্রাম থেকে আনা হয়েছে।
আমার তখন খুব বেশি খারাপ লাগে। আমি তখন বলতেছি যে আল্লাহ এই দুনিয়াটা এরকম কেন, গ্রামের মানুষ তো আমি, কিন্তু আমার আল্লাহ আমার মাথায় হয়তো কিছুটা ভালো বুদ্ধি দিয়েছে যার জন্য আমি এই বিপদগুলো থেকে রক্ষা পেয়ে যাই। এরপর আমি ওখানে ওই আন্টিটাকে বলতেছিলাম যে আন্টি আমাদেরকে ছেড়ে দেন, আমরা তো গরিব মানুষ, আমাদেরকে কেন এভাবে আটকায় রাখছেন। পরে আন্টিটা আমাকে বলে আমি ছাড়তে পারবো না। আমি বলি কেন ছাড়তে পারবেন না? উনি বলে যে কারণ হচ্ছে এই আমাকে বেতন দিয়ে রাখা হয়েছে তোমাদেরকে দেখভাল করার জন্য, তোমাকে যদি ছেড়ে দিই তাহলে আমার চাকরিটাই চলে যাবে। আমি তখন বলতেছিলাম যে আপনি তো একটা মা জাতি, তাহলে একটা মা হয়ে কিভাবে অন্য মেয়েদের জীবন এভাবে নষ্ট করতেছেন। উনি তখন বলতেছে বাবারে কিছু করার নাই, আমি আমার পেটের দায়ে চাকরি করি। তো কথা বলতেছে, তো উনি তখন কি করে কথা বলতে বলতে দরজাটা খোলে। দরজাটা খোলার পর উনি তখন বলে যে তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মানে ওরা সবাই খাইছে, আমি খাই নাই। দেন উনি খাবারের জন্য যায়, যখন খাবার আনতে যায় তখন আমি সবাইকে বলতেছি যে শোনো আমি এরকম একটা বাড়ি থেকে পালাই আসছি, আমাকে এর আগে আরেকটা জায়গায় নেওয়া হয়েছিল, অ্যান্ড এখান থেকেও আমরা পালায়ে যাব। উনি যখন খাবার নিয়ে আসবে, মানে আমি আমার বাকি মেয়েগুলোকে বলতেছিলাম যখন খাবার নিয়ে আসবে আমরা তখন ওই মহিলাটাকে ধরে সবাই ধাক্কা দিয়ে আমরা বেরিয়ে যাব। আমি ওনাকে ধাক্কা দিব, তারপর তোমরা সবাই আমার সাথে চলে আসো। এটা আমি ওই মেয়েগুলোকে বলি। বলার পরে সবাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে। এটা বলার পরে কিছুক্ষণ পরে আন্টি খাবার নিয়ে আসে। যখন খাবার নিয়ে আসে উনি আমাকে যখন খাবারটা দিয়ে দেওয়ার পরে আমি ওনাকে খুব জোরে একটা ধাক্কা মারি, মানে এমন জোরে ধাক্কা মারি উনি একদম দেওয়ালের সাথে ফিটকে পড়ে। পড়ার পরে আমি তখন দরজাটা খুলে সবাইকে বলতেছি তোমরা আসো তোমরা আসো তোমরা আসো, কিন্তু কেউ ওরা মানে আসার সাহস পাচ্ছিল না। এর মাঝে আন্টিটি একটু মোটা ছিল, পরে উনি ওইটা দৌড়ে হচ্ছে দরজা ধরছে। দরজা ধরার পর আমি তখন দিছি দৌড় দিয়ে আমি তখন ওইখান থেকে হচ্ছে মানে গেটের বাইরে চলে আসি। গেটের বাইরে আসার পরেই একটা সিএনজি, মানে আসার পরে দেখি যে একটা সিএনজি। পরে আমি দৌড়ে সিএনজিতে উঠে যাই। সিএনজি ড্রাইভারটা একটু ভালো ছিল, উনি হয়তো এই এলাকা না, উনি আমাকে বলতেছে কই যাবেন। আমি বলি আপনি সিএনজি টান দেন। তো উনি তখন সিএনজিটা টান দেওয়ার পরে আমি তখন মানে সিএনজি করে ওইখান থেকে চলে আসি। আসার পরে আমার কাছে তখন মনে হয়েছিল যে এই দুনিয়াটা আমার জন্য একটা নরকখানা। আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে মাথা গোচার ঠাঁই কোনো জায়গায় পাই না। যেখানে যাই সেখানেই বিপদ, যেখানে যাই সেখানেই বিপদ। বিপদ ছাড়া আমার চারিপাশে আর কিছুই নাই। আর এরই মাঝে মনে হচ্ছে যে যদি মরে যেতে পারতাম তাহলেই হয়তো ভালো হতো। সিনজিটা আমাকে অনেক দূর পর্যন্ত আনার পর বলতেছে যে বোন তুমি কোথায় যাবা। যখন বোন বলে তখন আমার অন্তরটা কেঁপে ওঠে। আমি বলি ভাই আমি তো আসলে আমার কোনো চাকরি নেই, আমার পেটেও কোনো খাবার নেই, আমি খুব বিপদে আছি, আমাকে একটা চাকরি দিতে পারবেন? তখনই সিএনজি ড্রাইভারটা বলতেছে কেন তুমি কোনো কাজ করো না? আমি তখন বললাম যে না আমি তো তেমন কোনো কাজ করি না, আমার তেমন কোনো কাজও নাই। পরে বলে যে তোমার বাড়ি কোথায়? আমি বললাম যশোরে। তখন ওই সিএনজি ড্রাইভারটা আমাকে একটা বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে তারা বুটিকের কাজ করে, মানে বুটিক, তারপরে বিভিন্ন জামা কাপড়ের কাজ করে। তো ওখানে আমাকে কাজ করতে দেয়। আমাকে বলে যে তুমি ওখানে কাজ করবে, এখানে খুব ভালো। আর আরও দেখলাম যে 5-6টা মেয়ে আছে, আরও 2-3টা ছেলে আছে। তারপর আমি বুটিকের ওখানে আমাকে কাজ দেয়। কাজ দেওয়ার পরে আমাকে বাড়িঘর বা ঠিকানা জিজ্ঞেস করে, আমি জাস্ট সব কিছু স্কিপ করে কোনো রকম কেটে যাই, ওখানে কাজে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বুটিক্সের কাজ করি। আর পাশে হচ্ছে থাকার একটা ভালো ব্যবস্থা আছে, মানে স্টাফ থাকার জন্য একটা ভালো রুম আছে, বা খাবার দাবারও খুব ভালো ব্যবস্থা আছে। তো আমি তখন বলি যে আলহামদুলিল্লাহ আমার দিনটা হয়তো একটু ফিরছে। এরপর ওখানে 2-3 দিন কাজ করার পরে আমি আন্টিটাকে বলি যে আন্টি আমাকে কয়টা টাকা দেন, আপনি যদি আমাকে কয়টা টাকা দেন তাহলে হচ্ছে আমি মানে খাইতে পারবো বা আমি কিছু কাপড় চোপড় কিনবো, এটা বলি। তো উনি বুঝতেই পারে যে আমি গ্রাম থেকে পালায় আসছি, উনি বুঝে। কিন্তু এরপর উনি আমাকে 1000 টাকা দেয়। 1000 টাকা দিয়ে আমি কিছু কেনাকাটা করি। তখন আলহামদুলিল্লাহ আমার দিনটা একটু ভালোভাবে ফিরে, আমি একটু ভালো পজিশনে পৌঁছাই। তো যখন ভালো দিনগুলো ভালোভাবে কাটতেছিল তখন আমি চিন্তা করতেছিলাম যে যত যাই হোক আমি একটু বাড়িতে যাব। 2 মাস পরে আমার বোনগুলার জন্য, আমার ভাইগুলার জন্য, মানে ছোটো বা আমার ভাইটা কিন্তু ছোটো ছিল, 2টা ভাই ছোটো ছিল, আব্বা আমার জন্য খুব খারাপ লাগতেছে। তখন 2 মাস পর আমি তখন কিছু টাকা বেতন পাই। বেতন পাওয়ার পরে আমি বেতনের টাকাগুলো দিয়ে ওনাকে বলতেছিলাম যে আন্টি আপনি তো আমাকে বেতন দিয়েছেন, এখন আমি বেতনের টাকাগুলো নিয়ে একটু বাড়িতে যাই, আমার মা আমার বাবাকে দেখে আসি। তো তখন উনি বলতেছে যে বাড়িতে যাবা, তুমি কি আবার আসবা, কারণ তোমাকে অনেক কষ্ট করে কাজ শিখাচ্ছি। আমি কিন্তু প্রথমত শুইয়ে ধরতে পারতাম না। উনি আমাকে বলতেছে যে তোমাকে খুব কষ্ট করে কাজ শিখিয়েছি, এখন যদি তুমি কাজ করো তাহলে তো আমি কয়টা টাকা তোমার কাছ থেকে বেনিফিট পাবো, তা না হলে যে এতদিন তোমাকে বেতন দিচ্ছি বা খাওয়াইছি রাখছি সব কিছু আমার বৃথা যাবে। আমি তখন অনেকে বলতেছি যে আমার মা আমার জন্য যে কাজটা করে নাই আপনি আমার জন্য সেই কাজটা করছেন, আমার যদি নিঃশ্বাস থাকে আমি আবার আপনার কাছে ফিরে আসবো। এটা বলে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন যশোরে যাই। যশোরে যাওয়ার পর আমার কাছে তখন টাকা থাকে, আমি গিয়ে আমার মাকে কিছু টাকা দিই। মাকে টাকা দেওয়ার পরে মা তখন খুব খুশি হয়, মানে মা তখন মুহূর্তের মাঝে ভুলেই যায় যে আমি ওখান থেকে পালায়ে গেছিলাম। মা তখন কোনো কথা বলে না, আলহামদুলিল্লাহ, মানে আমার সাথে খুব ভালো ব্যবহার করে। আমি প্রায় 1 সপ্তাহের মতো বাড়িতে থাকি। 1 সপ্তাহ বাড়িতে থাকার পরে মা তখন আমাকে জিজ্ঞেস করে যে তুই কোথায় থাকিস। আমি তখন মাকে বললাম যে অমুক জায়গায় থাকি, একটা ভালো ব্রুটিক্সের কাজ করি, ওইখানে ভালো টাকা বেতন দেয়। আমার বেতনটাও কিন্তু অনেক ভালো ছিল, 6000 টাকার মতো আমাকে বেতন দিত। তো এরপরে ওইখান থেকে পরে 2-3 দিনের মতো আমি বাড়িতে থাকি। অ্যান্ড আব্বু তখন খুব খুশি। অ্যান্ড তখন তাদের সাথে কথাবার্তা বলে আমি তখন আবারও হচ্ছে ঢাকাতে ফিরে আসি। ঢাকাতে ফিরে এসে তখন আমার দিনগুলো খুব ফিরে যায়। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে
শান্তি পাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি কাজ করতেছি, আমার আর কোনো প্রবলেম হচ্ছে না। এভাবে দিনগুলো যেতে যেতে ওই ব্রুটিক্সের ওখানে একটা ছেলে কাজ করে। ছেলেটার বাড়ি মেবি নোয়াখালী কি কুমিল্লা ওই দিকে হবে, এক্স্যাক্টলি আমি আসলে জানি না। ছেলেটার নাম হচ্ছে রনি। তো রনি ছেলেটা আমাকে খুব বেশি ডিস্টার্ব করে, মানে আমাকে খুব ফলো করে। আমি যেখানেই যাই আমার পিছনে পিছনে যায়, আমার সাথে কথা বলার জন্য ট্রাই করে। বাট আমি বুঝতে পারিনি যে আমার সাথে ছেলেটা এগুলো কেন করে। তো এভাবে দিনগুলো যেতে যেতে একটা পর্যায়ে আমি দেখতেছি যে ছেলেটা মানে সুযোগ পেলে আমার শরীরে হাত দেয়, সুযোগ পেলে আমার শরীরে হাত দেয়। তো আমি তখন ওই ব্যাপারটা হচ্ছে ওই বাড়ি মানে যাদের এখানে ব্রুটিক্সের ওখানে কাজ করি, আমি ওই আন্টিটাকে বলি যে আন্টি রনি তো এরকমভাবে আমাকে ডিস্টার্ব করে। তখন উনি আমাকে বলতেছে যে মানে কোনো সমস্যা নেই, কিছু হবে না। তো তারপর উনি রনিকে কিছু বলে না। রনিকে কিছু না বলার কারণ হচ্ছে রনি মোটামুটি মার্কেটে সব পরিচিত। যে ড্রেসগুলো আমরা বানাই না এগুলো রনিই সেল করে। অ্যান্ড রনি মার্কেটের সব দোকানদার রনিকে চিনে। উনি রনিকে দিয়ে অনেক ভালো টাকা উপার্জন করে, যার জন্য উনি রনির উপরে কোনো প্রতিবাদ করে না। এরপর এভাবে দিনগুলো যাইতেছে, রনি সুযোগ পেলে আমার গায়ে হাত দিচ্ছে, সুযোগ পেলে আমার গায়ে হাত দিচ্ছে। আমার তখন খুব খারাপ লাগে যে আমি চিন্তা করি যে একটা বিপদ থেকে উঠে না আসতে আল্লাহ আমাকে আরেকটা বিপদে ফেলে দেয়। আমি তখন কোনো কিছুই বুঝতে পারি না। তো এইভাবে যেতে যেতে আমি দেখতে পাই যে রনি এমন অবস্থা হয়ে যায় যে ও আমাকে লাইক দর্শন করার জন্য পর্যন্ত চেষ্টা করে। একটা পর্যায়ে আমি তখন চিন্তা করি যে এখানে আর থাকা যাবে না, মানে কাজ করার কোনো সুযোগ নাই। তো এটা প্রায় ওখানে 6-7 মাসের মতো আমি কাজ করি। তো মোটামুটি আমার কাছে তখন ভালো টাকাই থাকে। তো টাকা যখন থাকে আমি তখন আমার মায়ের সাথে যোগাযোগ করে আমি তখন আবারও মানে ঢাকা থেকে আমি আবার যশোর চলে আসি। তো বাড়িতে থাকতেছি তখন আমার মা আজকে এটা কালকে ওইটা এরকম বিভিন্ন কথাবার্তা বলে আমার কাছ থেকে টাকা নিচ্ছে। তো আমার কাছে জমানো যে টাকাগুলো ছিল সবগুলো টাকা আমার মা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার কাছে আর ওরকম কোনো টাকা নেই। তো তখন আমার মা আমাকে আবারও বিভিন্ন রকমের খারাপ কথা বলতেছে। মা যখন আমাকে খারাপ কথা বলতেছে আমি তখন বুঝতে পারতেছি যে আমার হাতের টাকা তো শেষ হয়ে গেছে, এখন মায়ের মাথায় আবারও খারাপ আইডিয়া চলে আসছে। কিন্তু ঢাকা তো আমি যেতে পারি না, কারণ ঢাকার যে এখানে চাকরি ছিল ওইখানে তো ওই ছেলের সাথে গন্ডগোল হয়ে চাকরি ছেড়ে চলেই আসছে। এখন পরিস্থিতি এমন হয়েছে যে আমার মা আমাকে ঠিকমতো খাবারই দেয় না। মানে এত পরিমাণ আমাকে অত্যাচার করে অবিচার করেছে বলে বুঝাইতে পারবো না। আমি গ্রামে এত পরিমাণ কষ্ট পাইতেছি যে কারো কাছে বলার কোনো আমার ভাষা নাই। সবশেষ আমি মানে আপনারা হয়তো গ্রামের মানুষ যারা জানেন তারা বুঝবেন যে গ্রামে কচুর শাক পাওয়া যায়, মানে বিভিন্ন মানে মাঠে ঘাটে কচু শাক পাওয়া যায়। আমি তখন কচু শাক কাটতাম, কচু শাক কেটে এই কচু শাক আমি বাজারে নিয়ে বিক্রি করতাম। কচুর শাক বাজারে নিয়ে বিক্রি করে আমি যা কয়েক টাকা পাইতাম ওই টাকা দিয়ে আমি বন বিস্কিট চানাচুর এইটা সেটা কিনে খাইতাম। আমার মা আমাকে ঘরে খাবারও দিত না। কিন্তু এভাবে দিনগুলো এভাবে পার হচ্ছিল। পেটের খিদা তো আর মানে না। আর আব্বার কাছে বলেও কোনো লাভ নাই। আব্বা বরাবরের মতো নীরব ভূমিকা পালন করে। আব্বা মায়ের কথাই শোনে, কারণ মা যেটা বলে আব্বা মায়ের কথার বাইরে এক বিন্দুও যায় না। আব্বাকে কোনো কিছু বলে আব্বা তখন আমার দিকে তাকে কান্না করে, আর কোনো কিছুই করে না। তখন আমার খুব খারাপ লাগে, আমি তখন সহ্য করতে পারি না। তো সহ্য করতে না পেরে আমি তখন চিন্তা করছি কপালে যা আছে তাই হবে, আমি আবারও ঢাকাতেই চলে যাব। এরপরে আমাদের বাড়ির একটা মেয়ের কাছ থেকে কয়টা টাকা ধার করে আমি তখন আবারও যশোর থেকে ঢাকাতে চলে আসি। ঢাকাতে আমি এসে আমার ওই আন্টিটার বাসায় উঠি। আন্টির বাসায় ওঠার পর আন্টি তখন আমাকে বলে তুই না চলে গেছিলি, আবার কেন আসছিস? আমি বললাম যে গেছি ঠিক আছে, এখন তো গ্রামেও থাকতে পারি না, এই জন্য আমরা এখানে আসছি। তো আমি আবার একটা ব্যাপার ওখানে বলে রাখি, আমার মা আমাকে ঘরে পর্যন্ত থাকতে দেয় নাই। আমি কবরস্থানে পর্যন্ত ঘুমাইছি, মানে কবরস্থানে পর্যন্ত আমার ঘুমাইতে হয়েছে। আমাকে কেউ থাকার কোনো জায়গা আমাকে দেয় নাই। খুব কষ্ট করে আমি গ্রামের দিনগুলো কাটাইছি। আচ্ছা ওই কথাগুলো নাই বলি। এরপরে ঢাকাতে আসার পরে আমি ওই আন্টির ওখানে আবারও কাজ করতেছি। তো আন্টি তখন আমাকে বলে যে তুই আমার এখানে কাজ করবি, আমার এখানে কাজ করলে কিন্তু রনির সাথে ঝামেলা করতে পারবি না, রনি যা কয় তাই শুনতে হবে। তো এইভাবে দিনগুলো যেতে যেতে রনি আমাকে খুব বিরক্ত করে। অ্যান্ড বিরক্ত করার পর রনি একদিন আমাকে বলে যে আচ্ছা তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করব। আমি তখন বলি যে আমাকে বিয়ে করবেন? বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো। অ্যান্ড আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে ফাইন। এভাবেই 2-3 দিন যাওয়ার পরে ওই আন্টিটাও আমাকে বলতেছিল যে রনি যদি তোকে বিয়ে করতে চায় তোর তো একটা সময় বিয়ে করাই লাগবে, তুই রনিকে বিয়ে কর, রনির কাছে টাকা আছে, রনির কাছে তো টাকা আছে, তাহলে তো সমস্যা কোথায়? আমি তখন বললাম যে মানে এটা কি ভালো হবে? উনি আমাকে বলো অবশ্যই ভালো হবে, খারাপের কি আছে? রনি দেখতে শুনতে ভালো, রনি স্মার্ট এবং যথেষ্ট ভালো টাইপের একটা ছেলে, ও তোকে অনেক বেশি ভালো রাখবে। এরপরে আমি ওই আন্টির কথা মতো হচ্ছে রনিকে বিয়ে করি। বিয়ে করার সময় রনি আমাকে কমিটমেন্ট করেছিল যে আমি তোমার সাথে কমিটমেন্ট করতেছি যে মানে বিয়ের পরে তোমার আর চাকরি করা লাগবে না, বিয়ের পরে আমরা মানে তোমার আর টাকা পয়সা কষ্ট করে ইনকাম করা লাগবে না, বিয়ের পরে আমি টাকা উপার্জন করব, তুমি হচ্ছে ঘরে বসে বসে খাবা। এই কথা বলে রনি আমাকে বিয়ে করে। তো বিয়ে করার পরে জাস্ট বিয়ের 15 থেকে 16 দিন পরে রনি আমাকে বলতেছিল যে আমাকে এটা বলতেছে যে শোনো তোমাকে একটা কথা বলে কিছু মনে করো না, মানে আমি তো আসলে একার উপার্জনের সংসারটা ঠিক ওভাবে চলতেছে না। মানে ওর কথা শুনে আমি বুঝতেছি যে ও আমাকে
আবারও কাজে লাগাতে চায়। তো তখন আমি তাকে বলি যে ঠিক আছে আমি কাজ করব। তো প্রবলেম কোথায়, আমি কাজ করব। পরে আমাকে বলতেছে যে না এই কাজ না, তোমাকে একটু অন্য কাজ করতে হবে। তো আমি তখন একটু অবাক হয়ে জিজ্ঞেস করি যে অন্য কাজ কি? তো ও আমাকে বলতেছে অন্য কাজ মিন্স হচ্ছে অন্য কাজ। আমার মাথায় তখন কিছুই আসতেছে না, কি অন্য কাজটা কি? পরে আমাকে বলতেছে যে আমার একটা বন্ধু আছে, ও হচ্ছে তোমাকে দেখছে, দেখে এখন ও বলতেছে যে তোমাকেও নিয়ে যাবে, নিয়ে যায় হচ্ছে তোমাকে অনেক বড় আর্টিস্ট বানাবে, মানে নায়িকা বানাবে। আমি তখন বলি যে কী ব্যাপার, এগুলো কেমন কথা বলতেছে যে আমাকে নায়িকা বানাবে? আমার কি ভালো কোনো চেহারা আছে? আমি কি দেখতে অনেক সুন্দর? তখন ও বলতেছে যে না তোমাকে নায়িকা বানাবে, আমার এই বন্ধু বলছে তোমাকে নিয়ে যাবে। আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে ফাইন, তোমার বন্ধু যদি আমাকে নিয়ে যায় তাহলে তো খুব ভালোই হবে। অ্যান্ড এভাবে 2 দিন যাওয়ার পর ওর বন্ধুটা একদিন আমাদের বাসায় আসে। বাসায় আসার পরে উনি তখন আমাকে হচ্ছে বলে যে ঠিক আছে ভাবি, আমি আপনাকে একটা কোম্পানির অ্যাডের জন্য, মানে একটা কোম্পানির অ্যাড দিবে নাকি আমাকে নিয়ে, এই কথা বলি না আমাকে নিয়ে যায়। মানে আমার স্বামী রনি কিন্তু আমাকে ওনার হাতে উঠিয়ে দেয়। প্রিয় বন্ধুগণ, আমার কাছে মনে হচ্ছে যে এর পরের গল্পটা যদি মানে নিপা নিজের মুখে বলে তাহলেই হয়তো অনেক ভালো হবে। আমার থেকেও নিপা আরও সুন্দর করে আপনাদেরকে বলতে পারবে। সো এর পর থেকে মানে এখন থেকে ওর গল্পের বাকি অংশটা নিপা নিজের মুখে আপনাদেরকে বলে শোনাবে। তাহলে চলেন এখন আমরা সরাসরি নিপার মুখ থেকে গল্পের বাকি অংশটা শুনে আসি। এই কি লাক্স সাবানের না কিসের জানি এদের জন্য, মানে ওর একটা বন্ধু এসে ওরে বলছে যে দেখ তোর বউটা তো অনেক সুন্দর, এই এদের জন্য দে, দেখ তুই অনেক টাকা ইনকাম করতে পারবি। এখন যখন ও তো রাজি হয়ে গেছে, ওর বন্ধুর সাথে আমারে পাঠাইছে যে যাও ওর সাথে যাও, একটা আসছে, ওই অ্যাড করবা, তোমার অনেক টাকা দিবে। এই কথা করার পর ও যখন নিয়ে গেছে, ওই লোকটা প্রথম কয় কি, প্রথম আমার সাথে ওই লোকটাও কয় কি এটা কাজ করতে গেলে যারা সিনেমা জগতে বা ছবি মুভি করে তাদের এই সমস্ত করা লাগে, তুমি আগে আমার সাথে, তোমার কোনো এর জন্য টাকা লাগে, তোমার কোনো টাকা পয়সা দিয়ে লাগবে না, তুমি আমার সাথে ব্যবসা করবা, করার পরে তোমার আমি অ্যাড করতে দেবো। আমি পরে ওই লোকটা তো, ওর যে বন্ধু ওই লোকটা তো দিয়ে বাইরে থাকে, পরে ওই লোকটা আমার জড়াই ধরতে যায়। যাওয়ার পর আমি লোকটারে ধাক্কা দিয়ে আমি বেরোয় যাই যে আমার দরকার নেই এই সাবানে অ্যাড করা, আমি যেমন। পরে লোকটা আমি যাইতে দেন, আমি ধাক্কা দিয়ে বাইরে পড়ি। আসার পরে কই ভাই আমি অ্যাড করবো না, আপনি বাসায় নিয়ে চলেন। পরে কয় কি ভাবি শুনেন, এই সমস্ত জগতে গেলে একটু এমন হয়, আপনি এই সমস্ত কিছু মনে না করে আপনি রাজি হয়ে যান, আপনি তো কোনো টাকা পয়সা দিতে পারবেন না। আমি বলি ভাই না, আমার পক্ষে সম্ভব না। পরে যখন আমি যে আমার বাসায় আসি, এসে আমার স্বামীর কাছে যখন বলি, আমার স্বামী বলে কি হইতো, এটা কি পুরাই যাওয়ার জিনিস? এই লোকটা যখন বলছে তোমার একটা ভবিষ্যৎ হয়ে যাইতো, তো তুমি রাজি হইলে না কেন? এমন প্রথম এইটুকুই বলছে। বলার পর যখন এই কথা বলছে আমি ভাবছি যে আমার স্বামী এই কথা বলতেছে। তো এখন যখন এই কথা বলছে এর কয়দিন, 2-1 দিন পর ভালো ভালো 3 দিনের দিন আবার যখন ওই লোকটা ফোন দেয়, দেওয়ার পরও আমার অনেক অত্যাচার করে যে তুই কিসের জন্য রাজি হবি না, তুই তোর এমন একটা অফার দিচ্ছে কি তুই পাবি অন্য কোনো জায়গায়? এই বলে আমার অনেক মারধর করে। ওই প্রথমবার আমি বিয়ের পরে আমি মারি খাই, খাওয়ার পর আমি অনেক কষ্ট লাগে, পর আমি কই যা, এমন যখন অত্যাচার করলাম আমি যেমন। পরে আমার আরেকটা ইসের বোন থাকে, ওই বোনটার সাথে যায় আমি ওই মানিকগঞ্জের ওদিকে আমি রাগ করে চলে যাই। রাগ করে চলে যাওয়ার পরে তখন আমার একটা প্রথম বাচ্চা পেটে আয়। ওই সময় মনে হয় বিয়ের 3-4 মাস হয়, 3-4 মাস হয় কি জানি না, 1 মাস হইতে পারে। আমি তো বুঝি না যে আমার বাচ্চা পেটে আসছে বা এই সমস্ত, আমার বাচ্চা যে ওই সাইডে আমি বুঝতে পারি না বা বুঝার কথাও না, এত ছোট একটা মানুষ। পরে যখন আমি যাই, এটা সময় বলে অনেক মানুষের অনেক ভাবে নিয়ম কানুন মানতে হয় বা অনেক সাবধান ভাবে চলতে হয়। আমি এটা মানতে পারি না। ওই বোনের সাথে যে ওইখানে ওই বোনটা আবার কাজ করে মানিকগঞ্জের ওদিকে সুতার মিল কি জানি, ওই এসে কাজে যায়, কাজে যাওয়ার পরে সুতার এসে আমার মানে 2-1 মাস হয় পর আমার জামাই আমার সাথে কোনো যোগাযোগ করে না, জাস্ট ফোন মন দেয়, কথাপাতি কয়, এইটুকুই। আমার কোনো করে না যে তুই যদি রাজি হস এই সাবানের অ্যাড করতে ওই লোকটার সাথে মেলামেশা করস তাইলে তুই আমার কাছে আবি, তাছাড়া তুই আমার কাছে আইতে পারবি না। পরে যখন আমি রাজি হই না, পরে ও কয় তাইলে তুই আর আমার কাছে আইতে পারবি না। এই কথা বলার পর আমি আর আসি না। পরে এরকম কিছুদিন কাজ করতে করতে আমার 2-3 মাস হয়ে যায়, আমার পেটটা তখন একটু বড় হয়। পরে বড় হওয়ার পর আমি তখন বুঝি না যে কেন আমার এমন হতেছে।
পরে একদিন সুতার কাজ করতে করতে আমার পেটে একটা অনেক বড় খুন পড়ে। খুন পড়ার পরে আমার জাস্ট ওই বাচ্চাটা হয়তো বা নষ্ট হয়ে যায়। পরে আমার অতিরিক্ত পেট ব্যথা অতিরিক্ত বেড়ে যায়। যাওয়ার পর আমি বুঝতে পারি না এটা কেমন কিসের জন্য হয়। পরে একটা ওই আপাই আমার পাশের একটা মহিলার কাছে নেয়, নেওয়ার পরে কয়, তোমার পেটে তো বাচ্চা ছিল, তুমি কি জানতে না? আমি কই, না আন্টি আমি জানতাম না। কয়, তোমার এই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এর জন্য তোমার মন চাইতেছে, আর তোমার এই কারণে বন্ধ হইতেছে না। এই করার পর কিছুদিন হলে ওই বাচ্চাটা পড়ে না, মানে বাচ্চাটা পড়ে না। পরে আমি হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালের মহিলারা বলে, তুমি এতটুকু একটা বাচ্চা, তোমার ফ্যামিলি কেমন যে তোমার এভাবে বিয়ে দিয়ে দিচ্ছে? এইটুকু একটা মানুষের তোমার কি এখন বাচ্চা নেওয়ার বয়স? তুমি যে বাচ্চা নিচ্ছ, আমি কই, আমি তো জানতাম না যে আমার বাচ্চা হয়েছে। কয়, তোমার এই বাচ্চাটা যদিও তোমার পেটে থাকে, তো পড়ে নাই, অথবা প্রতিবন্ধী বা ল্যাংড়া খোড়া হইব, তোমার এটাই বেটার হবে যে তোমার বাচ্চাটা ফেলাই দেয়া। পরে আমি ওই প্রথমবার ওই বাচ্চাটা নষ্ট করি। ওটার জন্য টাকা অনেক কষ্ট হয়, মানে বাচ্চাটা ফেলতে অতিরিক্ত কষ্ট হয়। পরে ও বাচ্চাটা ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আমি অনেক অসুস্থ থাকি। অসুস্থ থাকার পরে তখন আমার বলে কি, তুমি তো আমার ওই বোনটা বলে যে তুমি এখানে আর থাইকো না, তুমি তোমার বাপ মার কাছে যাও। আমি তো জানি যে আমি আমার বাপ মার কাছে গেলে কতটা শান্তি পাবো। আবার জামাইয়ের কাছে যাবো, জামাই তুমি ওই না করতে চাইলে তো আমার জামাইও আমার যাইতে মানা করছে। পরে আমি অনেক ফোন দিয়ে আমার জামাইরে অনেক কান্নাকাটি করি যে, দেখো তুমি তো সবকিছু জানো, এখন আমি এরকম সমস্যা হয়েছে, আমি তো বাচ্চাটা হয়ে গেছে গা। কয়, তুই কার বাচ্চা পেটে ধরছিস? অনেক খারাপ খারাপ কথা কয়। অনেক খারাপ খারাপ কথা কওয়ার পরে আমি অনেক কান্নাকাটি করি। কান্নাকাটি করার পর ওই জায়গায় থাকি। ওই আপাটার কাজ কামে তো আর যাইতে পারি না, পরের মানুষ আর কয়দিন খাইবো কন। পরে এমন করার পর অনেক দিন হয়ে যায়, তারপরও রাখে। বোনটা আমার অনেক বিপদের সময় অনেক পাশে দাঁড়াইছে, রাখে তারপরেও। আর রাখার পরে ওই যে আমার ওই বোনটাও বুঝায়, ওই আন্টিটা বুঝায়, দেখো তোমার বউ এমন অসুস্থ, তুমি এসে নিয়ে যাও, তুমি এটা মারাই যাবে। অনেক হুগায় মুগাই যায়, অনেক কষ্টের পর পরে রাজি হয়। আল্লাহ মনে ওর মনের মধ্যে একটু দয়া দেয়, পরে ও আমার আনতে যায় ওইখানে। যে নিয়ে আসে অন্য জায়গায় আবার একটা রুম ভাড়া নেয়। অন্য জায়গায় একটা রুম ভাড়া নেওয়ার পরে পরেও কিছুদিন পরেও আমার কাজে লাগাই দেয়। কয় যে, তুই যখন এই সাবানের এক করবি না, তুই কাজ কর, তোর আমি ভয়ে ভয়ে খাওয়ামো কেন? কিন্তু আপনি তো বলছিলেন যে আমার কাজ করা লাগবে না, আপনি আমার সুন্দর একটা জীবন দিবেন, এই সমস্ত গুলোই তো দিয়ে বলছেন। আর ওটাই, প্রেম করলে এরকম কত কিছু কয় মানুষ, প্রেম করার পরে কি আর এই দিন মনে থাকে? এ কথা করার পর তখন আমি ভাবি যে আল্লাহ আমার শুধু কষ্ট করার জন্যই মনে হয় আমার জীবনটা দিছে। তারপর আমি কাজে লাগি। কাজে লাগার পর তখন মাসে মনে হয় 4-5 হাজার টাকা পাই। এভাবে কাজ করি, ও কাজ করে। ও কাজ করে জুয়া খেলতো, আমি এই সমস্ত জানতাম না। ও বিভিন্ন পদের নেশা করতো, কিন্তু আমি জানতাম না। পরে জানলে কি মারধর করবে, পরে কিছু বলতাম না, আমার টাকা দিয়ে নিয়ে এসে ওর হাতে দিতাম। এই করতে করতে আরো 1 বছর মতো হয়, মানে আমার বিয়ের বয়সে মানে 1 বছর বা 1.5 বছর মতো হয়, আমি আবার একটা বাচ্চা। তখন ও কইতাছে, তুমি বাচ্চা নাও না কেন? বাচ্চা নাও না কেন? আমি তো বাচ্চা নিবো কেমনে? তো না, আল্লাহ দিলে। পরে কয়, তুই একটা হাত করিয়ে তোর বাচ্চা হইবো না, মানুষের বাচ্চা তো পেটে অনেক নিতে পারছে, এরকম অনেক আফাও কথা বলে। পরে আল্লাহর কি রহমত, আমার পেটে একটা বাচ্চা আসে। বাচ্চা আসার পরে যখন ওই বাচ্চা পেটে নিয়ে আমি যেদিন বাচ্চাটা হবে, ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি ওই দিন কাজ করি, ওই দিনও কাজ করি, যেদিনকে বাচ্চাটা হইব। পরে যখন আমি কাজ করি, যেখানে কাজ করি, ওরা আমার অনেক সাহায্য সহযোগিতা করে যে, তুমি এরকম বাচ্চা পেটে নিয়ে তুমি প্রেগনেন্ট অবস্থায় কিসের জন্য কাজ করো। আমি মানুষের বলি না যে আমার এই সমস্যা, আমার জামাই আমার কষ্ট দেয় এই কারণে আমি কাজ করি। আমি মানুষের বলি এমনিতেই আমার বাচ্চাটা কিভাবে ওর একটা ভবিষ্যৎ আছে, এই কারণে আমার জামাই আমার কাজ করতে দিতে চায় না, আমি এমনিতেই করি, এরকম মিথ্যা কথা বলি মানুষের। পরে এই করতে করতে আমার বাচ্চাটা একটু 5-6 মাস হয় পেটে। পেটে 5-6 মাস হলে পরে ও দিন দিন দেখি অনেক খারাপ হয়ে যাইতেছে, অনেক অত্যাচার করে, আবার বাইরের মহিলাদের সাথে কথা বলে, মহিলাদের সাথে 2-1 দিনের জন্য জায়গা, আমি মেনে নিতে পারি না। তারপরে কি করবো, কষ্টের জ্বালায় মেনে নিতে হবে। এভাবে দিন দিন
অনেকদিন যায়। পরে আমার যখন ৯ মাস বাচ্চার পেটে, তখন আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ড আগে করতে চাই নাই, আমার একটু সমস্যার কারণে আমি আল্ট্রাসাউন্ড করি। পরে শুনি যে মেয়ে। যখন মেয়ের কথা শুনে ওর তো মাথায় আগুন ধরে যায়, ও ভাবছে যে আমার ছেলে হবে। তো আমি কি করে বলবো যে আমার মেয়ে হবে, আল্লাহ আমার মেয়ে দিবে। তারপর ওর মনটা নষ্ট হয়ে যায় যখন শুনে মেয়ে হইব। বলে তুই বাচ্চাটা ফেলাই দে, এখন এই ৯ মাসের বাচ্চা যদি আমি ফেলি, এটার জন্য তো আল্লাহ আমার পাপ দেবে। কারণ কই না, দেখো বাচ্চাটা তো, এটা তো আল্লাহর দান, তোমারও হাত নাই আমারও হাত নাই, একটা মেয়ে দিব, দেখো এরপরে তো আমাদের ছেলে হতেও পারে। কই না, এই বাচ্চা আমি রাখতে পারবো না, তুই এই বাচ্চা হালাই দিবি। এরকম করতে করতে আমি কই না, আমি এই বাচ্চা ফেলবো না। পরে আমার অনেক মারে, এমন এক লাথি মারে আমার নাক মুখ দিয়ে অতিরিক্ত ব্লাড যায়। পরে এমন কষ্ট দেখে পাশের রুমের ওই আপারা বলে, তুই তো এখানে কাজ করেই খাস, তুই এই জামাইয়ের কাছে কিসের জন্য রয়েছিস, যা তুই বাচ্চা হইতে গেলে বাপ মার কাছে মানুষ যায়, তুই বাপ মার কাছে জাগা। পরে ও কয় কি, যা তোর বাপ মার কাছে জাগা, তোর বাপ মা কি ফকিন্নির বাচ্চা কি দিছে, এতদিন বিয়ে হয়েছে কোনো একটা কিছুই দেয় নাই, তুই বাপ মার কাছ থেকে টাকা আনতে পারছ না। অতিরিক্ত অত্যাচার করে। পরে আমি আমার মার কাছে যাই। পরে আমার মার কাছে যাওয়ার পর আমার মা তো মানে বিয়ের কথা শুনছিল, কই কার পেটটা পেট নিয়ে চলে আসছে অনেক। আমার মাও অনেক ওই দিন বাসায় উঠতে দেয় না। পরে আমি সারাটা দিন বসে থাকি। যখন রাইতে আমার আব্বু আসে, আমার আব্বু এসে ঘরে উঠায়। আমার আব্বু একটা এই ছোটখাটো একটা দোকান ছিল, চায়ের দোকান, সেই দোকানের রাইতে যখন বাসায় আসে, অসুস্থ মানুষ, আমি কাঁদতেছি সারাটা দিন। পরে আমার আব্বাই আমার ঘরে উঠায়। ঘরে উঠানোর পরে আমি কিছুদিন চাইতে যেতে অনেক অত্যাচার করে, আমি ১৫ দিন মতো থাকি। পরে আমি আবার চলে আসি এই যে আমার জামাইয়ের কাছে, কি করবো কর। পরে এমন অত্যাচার করার পর আমার জামাইও এমন অত্যাচার করে, অনেক কষ্ট দেয়। এই করতে করতে আমার বাচ্চাটা হয়। রাতের বেলা আমার জামাই কাজে জায়গা, একা ঘরের ভিতরে আমি অনেক চিৎকার পাই, আমার মাও থাকে না, কেউ থাকে না। আমার বাচ্চাটা হওয়ার সময়, এই সময় তো মানুষের পাশে মা থাকে কেউ। আমার এতটা কষ্ট হয় ঘরের ভিতরে। পরে পাশের রুমের আপাটা আসে, আসার পরে মহিলাটাও তো কিছু বোঝে না, একটা খালারে ডাক দেয়। এরপর আমার বাচ্চাটা মানে ডাক দিতে দিতে কি মনে হয়, আমার বাচ্চাটা একা একা হয়ে পড়ে। আমার বাচ্চাটা আল্লাহর রহমতে এত সুন্দর হয়। সুন্দর হওয়ার পরে যখন আমার জামাই পরের দিন সকালবেলা আসে, আসার পর আমার বাচ্চাটা মেয়ে হয়েছে দেখে তো মানুষ তো খুশি হয়। আল্লাহ কতজনের পোলাপান দেয় না, কতজন তো একটা বাচ্চার জন্য কত রকম কান্নাকাটি করে। কিন্তু আমার জামাই আমার বাচ্চা ফেলে দেখা ভিক্ষা হালাই দেয়। আমার আমার আয়ে ঠাড়া একটা জন্মায়, মানে ওইটুকুন একটা বাচ্চারে ফালাই দেয় যখন আমার কলিজাটা ছিঁড়ে যায়, ক্যাক করে ওইটা ছোট একটা বাচ্চা। তখন ওর তো নাই মাইতে রক্ত পড়ে। তখন মানুষজন জড়ো হয়ে যায়, কই কি হয়েছে কি হয়েছে। পরে ওর মারবে বলে আমি কিছু বলি না। মানুষ এই সমস্ত কথা শুনলে ওরা মারবো, অনেক অত্যাচার করে, মানুষ তো দেখেই। পরে আমি কিছু কই না, যে আমার বাচ্চা আমার হাত থেকে পড়ে গেছে এই কথা বলি। তখন আমার বাবুটার নাক মুখ দিয়ে নাইমাই দিয়ে রক্ত পড়ে। রক্ত পড়ার পরে আমি ওইভাবেই কি করব, ওইভাবেই রাখি, একটু তেল মেল দিই। দেওয়ার পরে তো মানুষ কয় ডাক্তারের কাছে নিয়ে যাবো, ওরা এইটুকু বাচ্চা এইভাবে পড়ে গেছে। পরে ডাক্তারের কাছে তো নেই না। পরে আমার কাছেও টাকা পয়সা না, আমার মার কাছেও কইলে কি, আমার মাও তো আর ই করে না, এতগুলো ভাই বোন। পরে না করলে ই করতে করতে যখন আমার বাচ্চাটা 3 মাস বয়স হয়, আমার বাচ্চাটা থুয়ে ওই জায়গা আমার মানুষের আদর যত্ন পায়, মানুষের বাচ্চা, আমার বাচ্চা কখনো ওর বাপের আদর পায় নাই। কখনো ওর বাপের আদর পায় না। 3 মাস যখন বয়স হয়েছে, ও ওইখান থেকে চলে যায়। আমার বাচ্চারে আর আমার ফালাই রাখতে ও জায়গা যায়, অন্য একটা মহিলার সাথে থাকে। ওই মহিলাটার, ওই মহিলাটার সাথে সম্পর্ক করে। সম্পর্ক করার পরে ওই মহিলাটার সাথে, মহিলাটার জামাই মনে হয় বাইরে থাকে। ওই মহিলা ওর অনেক টাকা পয়সা দেয়, ওই মহিলাটার সাথে থাকে। তো আমি ফোন দিয়ে কান্নাকাটি করি যে আমি তোমার নামে মামলা করব বা হ্যান করব, তুমি আমার বাচ্চাটার আমার রাইখা তুমি যে গেছো গা। এরকম কইলেও ভয় পায় একসময়। একসময় ভয় পাইলে কয় আচ্ছা তুই, আমি আমু আমি আমু, তুই ওই জায়গা থেকে রুম চেঞ্জ করে ফেল, তাইলে আমি আমু। আমি বলি আচ্ছা ঠিক আছে।
পরে এই কথা বলার পর ও আমি কই তাহলে তুমি আসো, কয় না আমি যাইতে পারবো না, তুই যখন রুম চেঞ্জ করবে তখনই আমি ওই জায়গায় যাবো। পরে রুম চেঞ্জ করে অনেক কষ্ট করে ঘর ভাড়া আমি কই তুমি আমার কিছু টাকা দাও, আমি তো টাকা দিতে পারবো না। পরে না দিলে আমি অনেক কষ্টের পর আমি রুমটা চেঞ্জ করি, ও মানুষের হাতে পায়ে জড়াই ধরে অনেক করি, করার পর আমি রুমটা চেঞ্জ করি। পরে রুম চেঞ্জ করে আমি অন্য জায়গায় রুম নিই। রুম নেওয়ার পর ও মানুষের দিনের পর দিন কাজ করে না, এই ওর ঘরে শুয়ে থাকে। মানুষের বাসায় পর্যন্ত কাজ করছে এই জামাইয়ের জন্য। কাজ করে করে আমার বাচ্চাটার বলি তুমি রাখবা, ও বাচ্চাটারও এমন যত্ন করে না, কোনো সময় ই করে না। আমি কয় এটা তোর মেয়ে, আমার না। আমার তো একটা ছেলে দরকার ছিল যে আমার ইনকাম করে খাওয়াইবো, তোর মেয়ে কি ইনকাম করে আমার খাওয়াইবো? এগুলো বলে ও অনেক জুয়া মুয়া খেলে, অনেক টাকা ঋণ হয়ে যায়। যখন ঋণ হয়ে যায় তখন ও মানুষের কাছে কয়, মানুষের কাছে আমার জিনিস, কিছু ঘরে জিনিস করছিলাম অনেক করা, পরে ওই জিনিসপাতি গুলা বিক্রি করতেছে, দিনের পর দিন জুয়া মুয়া খেলে, নেশা পানি করে। যখন জুয়া মুয়া খেলে, নেশা পানি করে, সব জিনিসগুলো বিক্রি করে ফেলে। বিক্রি করে যখন না থাকে জিনিসপাতি, তখন ওর বন্ধু বান্ধব আমার যখন দেখে কয় কি আচ্ছা তোর বউটা তো সুন্দর আছে, তোর বউটার একদিন আমার কাছে দিবি, তোর জুয়া খেলার টাকা দিব বা নেশা করার টাকা দিব। আমার স্বামী রাজি হয়ে যায়, কয় যে আচ্ছা ঠিক আছে দিব। এই করতে করতে ও অনেকগুলো লোক আমার ঘরে নিয়ে আসে, কিন্তু আল্লাহর কি যে আমি কোনোভাবেই কোন একটা লোকই আমার সাথে এগুলো করতে পারে না। আমি ওই আন্টি গুলারে, পাশের রুমের আন্টি গুলারে করে রাখি, করি। পরে এই করতে করতে আমার বাচ্চাটা যখন 1-1.5 বছর বয়স হয়, তখনও কয় তুই যখন এবার আমার চাপ দিয়ে যে তোর বাপের বাড়িতে টাকা নিয়ে আয়। টাকা নিয়ে আয়। আমি বলি কি আমি আমার বাবার বাড়িতে টাকা কেমনে নিয়ে আসবো, তুমি তো জানো আমার বাপ মা অনেক গরিব মানুষ, আমি অনেক কষ্টের পরে আমি মানুষ হয়েছি। পরে অনেক কষ্টের পরে মানুষ হয়েছে, কথা কওয়ার পর কয় কি আমি জানি না, তোর মতো ফকিন্নির বাচ্চা নিয়ে আমি সংসার করতে পারবো না। আমি তো সবসময় চাইতাম তোর কাছে একটা ছেলে, দিছিস তো মাইয়া, পোলা তো আর দিতে পারুস না, তাহলে তুই আমার, তোর আমি ডিভোর্স দিয়ে দেবো, তুই যাবি গা। এই কথা বলে, এই কথা কওয়ার পরে আমি ওর হাত ধরে কান্নাকাটি করে, দেখো আমার বাচ্চাটার কি হবো, আমি আমার বাপ মার কাছেও যাইতে পারবো না, তুমি যদি আমার ডিভোর্স দিয়ে দাও। কয় তুই আমার যেভাবে হোক তাহলে তুই নিজের দেহ বিক্রি কর, নিজের দেহ বিক্রি কর, করে করে তুই আমার টাকা এনে দে, আমার জুয়া খেলতে হবো, আমার নেশা করতে হবো। আর ওর আমি যদি রাস্তায় একটু বাইরেছি, গলিতে একটু বাইরেছি, ওর যে সমস্ত মানুষের সাথে জুয়া খেলতো, ওই সমস্ত মানুষও আমার কাছে কইতো ভাবি আপনার তো অনেক ভালো লাগে, একটা দিন সময় দেন, আমি এত টাকা দিব, এমন অনেক আজে বাজে কথা বলতো। এমন অনেক আজে বাজে কথা বললে আমার অনেক কষ্ট লাগতো। আমি অনেক দিন গেছে যে আমি নিজের জীবনটা শেষ করে ফেলবো, কিন্তু পারি নাই। যখনই আমার মেয়েটার দিকে চোখ করছি বা চাইছি, কোনো সময় ভাবি করতে পারি নাই, নিজের জীবনটা দিতে পারি নাই। যখন নিজে এমন করতে করতে আরো 1.5 বছর যখন আমার মেয়েটার বয়স, ও তখন আবার চলে যায়, আমার ফালায় রেখে, আমার বাচ্চাটাকে ফালায় রেখে ওই বাসায় রেখে ও জায়গা। যার পরে ওর যে বন্ধু বান্ধব ছিল যারা ও জুয়ার কাছে টাকা পাইতো বা করতো, ওই সমস্ত মানুষ আমার রাস্তায় দেখলে অনেক ভাবে ধরে যে টাকা দেন, আপনার স্বামীর কাছে টাকা পাবো। আমি বলতাম যে দেখেন ভাই আমার কাছে তো ও কোনো টাকা পয়সা দেয় না বা আমার কোনো খরচ খরচা দেয় না, আমার কাছে কেন আপনারা টাকা চান? পরে অনেক অত্যাচার করার পরেও আমি ওই বাচ্চাটা নিয়ে ঘরে, এমনও দিন গেছে আমি আমার বাচ্চাটার ঘরে তালা লাগিয়ে দিয়ে আমি কাজে গেছি, কাজ করতে গেছি, এমন পাশের বাড়িওয়ালারা সবাই দেখে গালাগালি করতো, বলতো যে তুমি এইটুকু বাচ্চা ঘরে তালা লাগাই দিয়ে যাও, যদি কোনো অঘটন হয় পুলিশ তো আমাদের ধরবো। আর যেখানে কাজে যেতাম তারা আমার বাচ্চাটারে এলাও করতো না যে মেশিনে যদি হাত ঢুকাই দেয় বা মানুষের বাসায় কাজে গেলেও তারা আমার বাচ্চাটারে কখনো ভালো চোখে দেখতো না। ওর জন্য ছোট একটা বাচ্চাকে আমি কাজও করতে পারতাম না এত ভালো। এমন কতদিন গেছে আমি বাচ্চাটার না খাই রাখছি, নিজেও না খেয়ে থাকছি। আর ওই চলে গেছে ওই মহিলাটার কাছে, ওই যে মহিলাটার সাথে আগে সম্পর্ক ছিল, ওই মহিলাটার জামাই থাকতো বিদেশে। ওই মহিলাটা আবার ওরা অনেক টাকা পয়সা দিত, ওর কাছে গেলে ওর কোনো টাকা পয়সা লাগতো না, কাজ করা লাগতো না।
মহিলাটা বিয়ে ছাড়াই এখন ভাই আপনি বিশ্বাস করবেন না, এখনো বিয়ে ছাড়া ওই মহিলাটার সাথে থাকি। ওই মহিলাটার একটা বাচ্চা আছে, মহিলাটার একটা মেয়ে, কিন্তু মেয়েটা কার, ওর কি ওই মহিলার জামাই, ও তাও নিজেও জানে না। মানে মেয়েটার বাড়ি বরিশাল। তারপর এমন করতে করতে ও যখন চলে যায়, ওরম আমি কাজ করি, কাজ করতে করতে প্রায় 2 বছর যায়। 2 বছরও হয় না, আমি কাজ করতে পারি না। যেখানে যাই পরে আমি এক কাকুর কাছে বলি, তুমি আমার বাচ্চাটারে রাখো, আমি তোমার সপ্তাহে সপ্তাহে 500 করে দিব, তুমি তো বাসায় থাকো, তোমার বাচ্চাটার সাথে রাখবা। পরে এই কই আমি আমার মার কাছেও দিই না, কারণ আমি জানি যে আমি কতটা শান্তিতে আমার মার কাছে মানুষ হয়েছি। আর আমার বাচ্চাটা দিলে কেমনে রাখবে, এই করতে পরে আমার বাপটা মারা যায়। যখন আমার বাপটা মারা যায় তখন তোমার আমার দুনিয়ার উপরে আর কেউ থাকে না, কারণ আমার মাটা আমার আপন কিনা আমি আজও জানি না যে আমার মা আমার আপন কিনা। সবাই তো বলে যে আপন, আপন মা কখনো কি এমন করতে পারে। পরে যখন বোন বোন মেয়েটা, বোন আপনি আমার কাছে আপনার গল্প বলতে এসেছেন। এখন আপনার বাচ্চাটাকে নিয়ে কথা বলেন যে আপনার বাচ্চাটাকে আপনি কি করতে চাচ্ছেন বা আপনি সামনের দিকে কি করবেন ওইটা নিয়ে কথা বলেন। আপনার হাজবেন্ডের কথা বাদ দেন। আমি আর ওই নরপিসাদের কথা শুনতে চাই না। আমার বাচ্চাটার বড় অপরাধ হয়েছে, ও একটা মেয়ে হয়ে যাওয়ার মনে হয়েছে। দ্বিতীয়ত ও এখন ভাই আমি যদি ওর একটু ফোন দিই, কয় আম্মু আমার আব্বু কোথায়? সবার আব্বু আছে, সবাই আদর করে, কেন আমার আব্বু আমার আদর করে না? ও আমার কাছে আর কিছু চাই না ভাইয়া, ও একটা আব্বু চাই। আর ওই জানোয়ারের বাচ্চা এখন জানেন না, আমি যদি রাস্তাঘাটেও দেখে, আমার এখন অতিরিক্ত মারধর করে। রাস্তাঘাটেও পাইলাম ওর ভয়তে, আমি ওর যে বন্ধু বান্ধব জুয়ার খেলতো, ওরা টাকা পয়সা পাইতো, ওদের ভয়তে আমি লুকায়ে অন্য জায়গায় এসে কাজ করি জানেন। আমি এখন লুকায় রুচি, এমন ভাবে ওরা আমার রাস্তার মাঝে পর্যন্ত উঠাই নিতে গেছে। রাস্তার মাঝ থেকে উঠাই নিয়ে যাবো গা, নিয়ে যা আমার জামাইয়ের কাছে যে টাকাগুলো পাইবো এটা আমারে ব্যবহার কইরা বা আমারে মানুষের কাছে দিয়ে সেই টাকাগুলো উঠাইবো। এই ভয়তে জানেন না আমি ওইখান থেকে পালাই চলে এসেছি, পালাই আমি অন্য জায়গায় থাকতেছি। আর আমার বাচ্চাটা প্রতি মুহূর্তে ফোন দিলেই আমার বলে, আম্মু আমার একটা ভালো আব্বু এনে দাও না। আমার আব্বু কিসের জন্য আমার একটু আদর করে না? আমার আব্বু কেন আমার একটু দেখতে আসে না? আমার কেন একটু কিছু কিনে দেয় না? আমি সিদ্ধান্ত নিয়েছি ভাই, আজ কোনো এক সময় আমি আমার বাচ্চাদের নিয়ে এসে আমার বাচ্চাদের আমি শেষ করে দেব। আমি নিজেও শেষ হয়ে যাবো ভাইয়া। এই সমাজে কোনো ভালো মানুষের কোনো নেই, যে যত খারাপ ভাবে চলতে পারে তার তত এই দুনিয়ার উপরে দাম। তো আমি আর কি করবো ভাই, আমি নিজেই আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা, আমার আপনি এই 6 বছরের আপনি সংসার। আপনি আমার কথা শোনেন। আপনি আমাকে বলেছিলেন যে আপন ভাই আমার বাচ্চাটাকে, আপনি আমাকে যখন দুপুরে ফোন করেছিলেন আপনি বলেছিলেন যে আপনার বাচ্চাটাকে আমি আপনি কি করার জন্য বলছিলেন কথাটা আবার একটু বলেন। আমি হয়তো বা যদি ভালো কেউ পাই আমি বাচ্চাটারে দিয়ে দেবো, নাই তুমি বাচ্চাটারে শেষ করে ফেলবো ভাইয়া। না, না, তাছাড়া না। আমি ওর বাপ করে আপনি পাবো। আপনি বাচ্চাটাকে শেষ করবেন না। কারণ এই বাচ্চার তো কোনো দোষ নাই। বাচ্চারা তো কোনো অন্যায় করে নাই। বাচ্চার তো কোনো অপরাধ নাই। আর আপনি যে স্বামীর ঘরে আছেন তার সাথে যে আপনি ভবিষ্যতে ভালো থাকবেন তারও কোনো নিশ্চয়তা নাই। আমি ১ম এ আপনার বাচ্চার কথা ও বলি। আমার আপনার আপনার ও যে আমার ছাড়তে হচ্ছে না, ও আপনি আপনি আমার ডিভোর্স করতেছে না। ও ওকে। আমার রাস্তা যেতে দেখলেও মারে, আমার কোনো খাইতে লইতে দেন, আমার বাচ্চাদের দেখেন। আমি কি করবো ভাইয়া বলেন? আচ্ছা, এখন যদি আমার এখন আপনি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন এটা তো আপনার বাচ্চার ভবিষ্যৎটাও সম্পূর্ণ অনিশ্চিত। আর আপনার যিনি হাসব্যান্ড তাকে নিয়ে ভবিষ্যতে কোনো কিছু চিন্তা করাই যায় না। চিন্তা করাটাই হবে বোকামি। আমার এই গল্পের মাঝে আমার এই লাখো মানুষ হয়তো আপনার এই গল্পটা শুনবে এবং আমার সাবস্ক্রাইবারদের মাঝে তারা যদি কেউ যদি আপনার বাচ্চাটাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চায়, তারা যদি কেউ মনে করে যে আপনার বাচ্চাটাকে তারা নিয়ে যাবে, আপনার বাচ্চাটাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিবে, আপনার কাছে এসে কথাবার্তা বলে ঠিকমতো কাগজপত্র ডকুমেন্ট করে সব কিছু দেখে শুনে বুঝে কেউ যদি আপনার বাচ্চাটাকে নিতে চায়, তাহলে কি আপনি আপনার বাচ্চাটাকে দিবেন? আমার বাচ্চা এখন 4 বছর বয়স, ও সব বুঝে, কিন্তু ও হয়তো বা কারোর কাছে যাইবো না। ঠিক আছে, ও সব সময় চাই আমার কাছে থাকতে, বা ওর একটা আব্বু চাই ও, এটাই। মানে ও যদি ওর কাছে আপনি যদি আমি কারোরে দিয়ে দিতেছেন, আমি অনেক আগেও অনেক মানুষ চাইছে কিন্তু ও যাইতে চায় না। এখন তো 4 বছর বয়স না, ও বুঝে যে ওর
মাকে বা কয় কেউ মানুষগুলো আমার মেরে ফেলবে, মা তুমি কোনো সময় আমার তোমার থেকে আলাদা করো না, তুমি তোমার কাছে রাখো না, আমার একটা আব্বু এনে দাও। ওর আব্বু যে ও মেয়ে, এই কারণে ওরে দেখতে পারে না। আমি যে ওরে কি করে বোঝাই, ও যে মেয়ে হয়ে দুনিয়ার উপরে জন্ম দিয়েছে, এটাই ওর উপর সবচেয়ে বড় ভুল। আমি এটা ওর কেমনে বোঝাই ভাইয়া বলেন। আমি আসলে সত্যি অনেক বেশি হতভাগ। আচ্ছা, আপনি আমার কাছে গল্প বলতে এসেছেন বা আপনার জীবনের গল্প বলেছেন, আমি শুনেছি। আর আমিও প্রবাসে থাকি, আমি বাংলাদেশে থাকি না, থাকলে হয়তো আমি আমার স্টেশনে এসে আপনার গল্পটা আমি শুনতাম আপনাকে পাশে বসিয়ে। এটা হয়তো আমার ভাগ্যে নাই, কিংবা আমি এটা পারি না, যার জন্য মোবাইলের মাধ্যমে আমি আপনার গল্পটা নিলাম। এখন যারা আপনার গল্প শুনেছে বা আপনি আমার কাছে বলেছেন, আমাদের কাছে আপনি কী সহযোগিতা চান, আমরা আপনার জন্য কী করতে পারি, এটা একটু বলেন। আমি তাদের কাছে একটাই বলবো যে যারা গরিব বাপ মা, তারা এমন কোন সন্তান জন্ম দিবেন ঠিকই, কিন্তু কোন সন্তানের এমন ভাবে দুই চোখ করে দেখবেন না যেটার কারণে বাচ্চাটার ভবিষ্যতে আপনারা পারবেন যে একটা বাচ্চারে যদি খাওয়াই পুরোভাবে ভালোভাবে মানুষ করতে পারেন, একটা বাচ্চা নিবেন। আর যদি না পারেন, দরকার সারা জীবন হাত করে থাকবেন, তারপরেও বাচ্চা জন্ম দিয়ে এভাবে রাস্তায় ফেলবেন না, এভাবে কষ্ট দিবেন না নিজের সন্তানের। যদি একটা পতিতালয় দিবেন, তখন কতটা কষ্ট হয় সে বাচ্চাটা যে কেমন ভাবে রাস্তাঘাটে থাকলে কতটা কষ্ট পায়, এটা সে ছাড়া আর কেউ বুঝবে না। তার মানে আপনি হচ্ছে আপনার এই মুহূর্তে আপনার বাচ্চাকে নিয়ে যেভাবে আছেন এভাবেই থাকতে চান, এবং এভাবে আপনার কোনো চাকরি-বাকরি কোনো কিছু দরকার? আপনাকে যদি কেউ চাকরি দিতে চায়, ভালো কোনো চাকরি, বা আপনার কাজের যদি কোনো ভালো ব্যবস্থা কেউ করে দিতে চায়, আপনি কি করবেন? বা কেউ যদি আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায়, আপনি কি নিবেন? কেউ যদি কোনো ভালো একটা চাকরি দেয়, যেটার কারণে আমি আমার বাচ্চাটার ভবিষ্যৎ বা বাচ্চাটার আমি নিয়ে ভালো থাকতে পারি, তো আমি নিব। আর আমি একটা জিনিস ভাই, আমি আপনার যেটা সমস্যার সমাধান চাই, তার জন্য আমার 6 বছরের সংসার, আমার কাছে কোনো কাবিনের কাগজ নেই, আমি ওর ডিভোর্স দিতে পারতেছি না। ও আমার রাস্তাঘাটে অতিরিক্ত মারে, আর যখন মারে না, মানে মানুষে যদি জিজ্ঞেস যে কেন মারলেন, কয় ও আমার বউ, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, এই কারণে আমি ওর ডিভোর্সও দিতে পারতেছি না। আমি কি করবো ভাই, আমি না পারতেছি গিলতে, না পারতেছি ফেলতে, আমার বাচ্চাটা নিয়ে আমি অনেক সমস্যায় আছি। আমি এখন লুকায় আছি এমন একটা জায়গায় যে 3-4 হাজার টাকা বেতন পাই, এটা আমি আমার বাচ্চারও দিতে পারতেছি না, আমি নিজেও ভালোভাবে চলতে পারতেছি না। আমি কি করবো ভাইয়া? ওকে, ফাইন। আমি হচ্ছে আ যারা আপনার গল্প শুনেছে, আমি একটু আপনি একটু লাইনে থাকেন, আমি একটা কথা বলি প্রিয় বন্ধুগণ। উনি একজন মা, দুপুরবেলা আমাকে ফোন করে খুব কান্নাকাটি করে বলে, মানে খুবই কান্নাকাটি করে বলল যে, "আপন ভাই, আমার বাচ্চাটাকে নিয়ে যান।" আমার একটা বলল যে, "আপনার তো একটা এতিমখানা আছে। আপনার এতিমখানায় আমার বাচ্চাটাকে নিয়ে যান। তা না হলে আপনি আমার বাচ্চাটাকে অন্য কারো কাছে দিয়ে দেন। আমার বাচ্চাটা যেন ভালো থাকে, আমি আত্মহত্যা করব। আমার বাচ্চাটা আমি না থাকলে তো আমার বাচ্চাটা শেষ হয়ে যাবে। আমার বাচ্চাটাকে নিয়ে যান ভাই, আমি আত্মহত্যা করার আমাকে সুযোগটা করে দেন।" দুপুরবেলা ওনার গল্পটা পেয়েছিলাম। মানে কোনো এইটুকুন আমি শুনেছিলাম। আমি আর বিস্তারিত শুনি নাই। এখন পুরোটা গল্প হচ্ছে আপনাদেরকে সাথে নিয়েই শুনলাম। এই হলো মা, যে কিনা দুপুরে বলেছিল যে আমার বাচ্চাটা নিয়ে যান, কিন্তু এখন বলে যে আমার বাচ্চাটা যাবে না, বাচ্চাটাকে দিবে না সে, কারণ সে বাচ্চাটাকে ভালোবাসে তো মা। একেই বলে মা। প্রিয় বন্ধুগণ, উনি ঢাকাতে থাকে, যদি আপনাদের কারো যদি মায়া লাগে, যদি কেউ ঢাকার বুকে যদি তার জন্য কোনো রকম কিছু করতে পারেন, ছোট একটা চাকরি, বা একটা চাকরি, শুধুমাত্র একটা ভালো চাকরি যদি তাকে দিতে পারেন, যে চাকরিটা করে সে তার সন্তানটাকে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, এমন যদি প্ল্যাটফর্ম আপনার ঢাকার বুকে কেউ তার জন্য করে দিতে পারেন, তাহলে প্লিজ আমার এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন। আমি যথারীতি আপনাদের সাথে কথাবার্তা বলবো এবং তার সাথে আপনাদেরকে কমিউনিকেশন করাই দিব। যদি ঢাকা থেকে কেউ বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তার জন্য কিছু, মানে বিন্দুমাত্র সহযোগিতা আপনারা করতে পারেন, একটা চাকরি, সে আপনার কাছে টাকা চায় না, টাকা আপনাদের কাছে চায় না, শুধুমাত্র একটা ভালো চাকরি যদি তাকে ব্যবস্থা করে দিতে পারেন, সে যাতে তার সন্তানটা নিয়ে বাকি জীবনটা কাটাতে পারে। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ ওনার মুখ থেকে ওনার গল্পটা শোনার জন্য। আমি আসলে প্রত্যেকটা গল্প আমার নিজের মুখে বলি, আমি শ্রোতাদের এভাবে ওনাদের সরাসরি ওনাদের মুখ থেকে শুনি না। তো আজকে ওনার গল্পটা এতটাই হৃদয় বিচলিত ছিল যে আমি ওনার গল্পটা আমি সরাসরি আপনাদেরকে শুনিয়েছি, এবং ওনার গল্পের মেজরিটি অংশ। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আর এই মেয়েটা খুব বেশি কষ্টে আছে, খুবই কষ্টে আছে। আমি জানি না যে
তার ভবিষ্যৎটা কী হবে, তার মতো বাংলার বুকে এরকম অসংখ্য মেয়েরা খুবই কষ্ট করে দিন কাটাচ্ছে। আমি আপন হয়তো সবাইকে সাহায্য সহযোগিতা করতে পারবো না, আমার পক্ষে হয়তো সবার পাশে গিয়ে দাঁড়ানো সম্ভব না, যার জন্য আমার শ্রোতা বন্ধু যারা আছেন তাদেরকে বলবো যে আপনার আশেপাশে যদি এরকম কোনো মেয়ে থেকে থাকে যে কিনা এতটা দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছে, প্লিজ তাকে একটু সহযোগিতা করবেন। আপনার যেটুকু আছে, আপনি যতটুকু পারেন তার পাশে গিয়ে দাঁড়াবেন। এই অনুরোধ ব্যক্ত করে আমি আজকের মতো আমার জীবনের গল্প অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি ইনশাআল্লাহ আবারও হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।